আচ্ছা, আমরা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার শিটের তোমাদের যে প্রবলেমগুলো আছে ওগুলোকে সলভ করে দেবো। ওকে, তো প্রথমে আমরা একটা কাজ করি, যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ প্রবলেম আছে ওগুলো কিছু আমরা একটু দেখাই দিই। এই তোমাদের একটা ফাইল আমাকে দাও। কিছু বললা? হ্যাঁ, তোমরা হচ্ছে একটু 3 নাম্বার শিটটা বের করো, ওটা কিছু ক্রিয়েটিভ প্রবলেম আছে ওগুলো একটু দেখো তো। এটার 21 নাম্বার অঙ্কটা আমরা করে দিছিলাম না, ওইটা একটু আগে দেখো। তিন নাম্বার শিটের 21 নাম্বার অঙ্কটা আমরা করে দিছিলাম না, ওইটা একটু দেখো। প্রশ্নটা এরকম ছিল যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দুগামী। ওকে, এই অঙ্কটা তোমার বলছিলাম যে তোমরা করো নিজেরা, তোমরা তো করোনি মনে হয়। দেখো, তো এই বৃত্তের সমীকরণটা আমাদের একটু নির্ণয় করা লাগবে। প্রথমে আমরা ধরে নেব যে বৃত্তের সমীকরণ নির্দিষ্ট একটা কিছু। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোন সমীকরণটা তোমরা ধরবে বলো? ধরলেই হলো, যেটা মন চাই ধরলো, কোনো প্যারা নাই। এটা একটা বুঝো, এটা মাথার মধ্যে নিয়ে আসো, হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা না, খুব বেশি সমস্যা হওয়ার কথা না, হয়তো বা 2-4 লাইন একটু বড় হতে পারে, এর বাইরে কোনো কিছু হবে না। ওকে, আচ্ছা, তো আমরা এটা ধরতেছি যে ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের সমীকরণ এটা হচ্ছে যে x² + y², যে জেনারেল ফর্মটা আছে না, ওইটা আমরা ধরে নিলাম। আচ্ছা, আমি আবার ওইগুলো বিষয়গুলো একটু রিভিশন দিচ্ছি। বলো তো, এইটার হচ্ছে আননোন কে কে, এইটার আননোন কে কে? G, F, C, এই তিনটা আননোন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদেরকে এগুলো বের করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে কয়টা ইনফরমেশন দেবে বলো? 3টা ইনফরমেশন দিবে। আচ্ছা, তো প্রথম যে কথাটা বলছে, এটা বলছে যে উভয় অক্ষকে স্পর্শ করে। খেয়াল করে দেখছো? আচ্ছা, উভয় অক্ষকে স্পর্শ করা মানে কি? সে x অক্ষকে স্পর্শ করছে, সে y অক্ষকেও স্পর্শ করছে। তো প্রশ্ন মতে কি আমরা এটা বলতে পারি না যে প্রশ্ন মতে আচ্ছা, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হয় বলতো? c এর মান হয় হচ্ছে g²। যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে c এর মান হয় কি বলতো? f²। তাহলে দুটো একসাথে বলা যাবে না যে g মানে c হচ্ছে g² কত বলতো? f²। বুঝলেন বিষয়টা? বুঝতে পারেন কথাবার্তা? ওকে, আচ্ছা, তখন আমরা এটা এখান থেকে আমরা একটু সলভ করার ট্রাই করবো। এটা ছিল আমাদের প্রথম শর্ত। এর আগে যদি আমাদের শুধুমাত্র x অক্ষকে স্পর্শ করতো, ভালো করে বুঝো, তোমরা মনে হচ্ছে না বুঝতে পারছো? যদি x অক্ষকে স্পর্শ করতো শুধুমাত্র এটা হতো, যদি x অক্ষকে স্পর্শ করতো তাহলে এটা হতো যে x অক্ষকে স্পর্শ করছে বিধায় এটা লেখার দরকার নাই, কিন্তু তোমরা বুঝতেছো না বলে আমি লিখতেছি যে x অক্ষকে স্পর্শ করে, অতএব কি হবে বলতো? c এর মান হবে হচ্ছে g²। আবার y অক্ষকে স্পর্শ করে, তাহলে c এর মান কি হবে বলতো? f²। ইভেনচুয়ালি তুমি যেটা বলতে পারো যে তুমি যেটা লিখবা যে প্রশ্ন মতে g² হচ্ছে f² কত বলতো? c। যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে, এটা অ্যাকচুয়ালি হবে। তো এখন এই ইনফরমেশন আমি কোথায় কাজে লাগাবো? এর আগে আমরা কি করতাম বলো? এই যে c এর যে মান আছে সেটা আমরা বসাই দিতাম না, হয় g² বলে দিতাম বা f² বলে দিতাম, যেটা থাকতো তখন সেটা বলে দিতাম। আচ্ছা, বাট এখন সমস্যা হয়েছে কি যে দুইটা একসাথে আসছে, এবং এটা সমস্যা না, এটা একটু সুবিধা তোমার জন্য। তুমি এবার একটা কাজ করে দেখো, সি এর তুমি মান যেটা ধরে ইচ্ছে সেটা ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই, যা মন চায় সেটা ধরে নাও, প্যারা নেই। বাট খেয়াল করে দেখো এই টার্মটার দিকে, যে g² হচ্ছে f²। এই টার্মটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং টার্ম, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে। আচ্ছা, যদি g² f² হয়, এইটা যদি হয়, তাহলে এখান থেকে দুইটা কন্ডিশন বের করা সম্ভব। এখান থেকে বলা সম্ভব যে অতএব g = f বা g - f। এই কথা তোমাদের বহু আগে থেকে পড়াইছে, যখন রুট ওভার করবা তখন তোমার হচ্ছে উভয় পক্ষে কি আসে বলতো? প্লাস মাইনাস আসে, কথা আছে না এটা? এটা খেয়াল করে দেখো, যখন দুইটাতে স্কোয়ার ছিল তখন তুমি যখন রুট ওভার করে দিবা, তো এক পাশে তোমার কি দিতে হবে বলো? প্লাস মাইনাস আসবেই, এটা বাধ্য। এই কথা কি আমি বুঝাতে পারলাম? এটা অনেক আগে থেকে বলতেছিলাম। তো এইটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, যে তুমি এটা মিস করে দিবা যে জি এর মান এফ এর সমান হতে পারে, আবার জি এর মান -f এর সমান হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে কেস কয়টা তৈরি হয় বলো? দুইটা কেস তৈরি হবে। আচ্ছা, যারা এখনো বুঝতেছো না যে এটা সমান, যে এটা সমান এটা সম্ভব, g = +- f, মানে রুট ওভার করে দিলে
উভয় পক্ষে বর্গমূল করলে একটা প্লাস মাইনাস আসে, তোমরা এটা মুখস্থ করে নাও, তোমার দ্বারা সম্ভব না। আচ্ছা, তাহলে জি ইজ ইকুয়াল এফ এটা আসবে, আর একটা হচ্ছে জি ইজ ইকুয়াল মাইনাস এফ এটা একটা আসবে। এই দুটো কেস দিয়ে আমরা একটু কাজকর্ম করবো, একটু ভালো করে দেখো। যদি কোনোভাবে এটা হয়, প্রথম কেস যে জি ইজ ইকুয়াল এফ হলে, তুমি একটা কাজ করো ভাইয়া, জি এর যে মানগুলো আছে না, যেখানে যেখানে জি ছিল তুমি সেখানে এখন কি বসাতে পারো বলো তো, এফ বসাতে পারো। তাহলে এই সমীকরণটার দিকে একটু রিরাইট করো এটাকে। এইটা হলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি ছিল বলো তো 2gx, কিন্তু জি এর মান তো তুমি কি বলতেছো বলো, এফ। এটা হবে এরকম 2fx। কার মান বসাইছি মাথার মধ্যে ঢুকছে? কার মান বসাইছি বলো তো, জি এর মান। আচ্ছা, তারপরে তো সমীকরণ ছিল 2fy ছিল না সমীকরণে, তাহলে বলো যে 2fy প্লাস। এইবার আমার একটা প্রশ্ন, ভাইয়া তুমি তো সি এর মান এফ স্কোয়ারের মাধ্যমে লিখতে পারতা, সি এর মান জি স্কোয়ারের মাধ্যমে লিখতে পারতা, যেটা মন চায় সেটা তুমি লিখতে পারো। এখানে কি লিখবা তুমি, এফ স্কোয়ার লেখো, তাহলে সমীকরণে একটা চলক চলে আসবে নি, সি এর মান আসবে হচ্ছে এফ স্কোয়ার। ওকে, এইটা সমান হচ্ছে 0। কথা বুঝতে পারছি? তার মানে উভয় অক্ষকে স্পর্শ করলে কয়টা ইনফরমেশন বলে দেওয়া হয়ে গেল, দুইটা ইনফরমেশন বলা হলো না। তার মানে আননোন থাকতো কয়টা বলো, আর একটা থাকতো। খেয়াল করে দেখো এই সমীকরণে আননোন কয়টা আছে, একটাই আছে, এবং ওই কাজকর্ম আমরা কিন্তু শেষ করে ফেলছি। তাহলে নতুন আর একটা ইনফরমেশন লাগতো, কি ইনফরমেশন তো আছে বলো? আচ্ছা, তাহলে বলো যা 1,8 বিন্দু গামী। আচ্ছা, বিন্দু গামী হলে কি হয় বলো দেখি, ওই বিন্দু বসায় দেবো। কোথায় কোথায় বসাই দেবো, এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় কত বসাবো বলো, ওয়াই জায়গায় 8 বসো। 1 উপর স্কোয়ার 8 এর উপর স্কোয়ার, এটা কথা হবে বলো, তাহলে এটা কথা হয় বলো। এই তো একই কথা, বারবার ভুল করতেছো। এটা হচ্ছে 2f, এটা কথা হয় বলো 16। তাহলে 2 ইন্টু 8 ইন্টু কত বলো তো, f প্লাস কত বলো তো, f স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, সবচেয়ে কিছু এক জায়গায় নিয়ে আসতে হবে না, তাহলে এটা দেখতে হবে এরকম যে এফ স্কোয়ার প্লাস এখানে আছে হচ্ছে 16 লেখা দাও, সাথে লেখা দাও 16f, 16 তাহলে আর 2 কত 18, তাহলে হচ্ছে 18f। আর এখানে কত আছে বলো দেখি, 64 আর 65। আচ্ছা, 65 ইজ ইকুয়াল, এটা সলভ করো তো। এখান থেকে তুমি কি বের করতে পারো, এই দেখো এটা তুমি যদি সলভ করো তাহলে এফ এর মান পাবে এরকম, এফ এর মান পাবা কত বলো তো, যে এফ ইজ ইকুয়াল পাবা তুমি হচ্ছে -5, আর পাবা কত বলো তো, এফ ইজ ইকুয়াল -13। আমি কথা বুঝতে পারছি, এই জিনিস কি তোমরা বুঝলা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতাম, তাহলে আমার বৃত্তটার সমীকরণ এখানে চলে আসবে না অটোমেটিক, যে এফ এর মান একবার -5 দিলে আমি এখানে -5 বসাই দেবো, তারপর এফ এর মান -13 হলে আমি এটা বসাই দেবো এখানে, আমার তো বৃত্তের সমীকরণ এটা হয়েছে না। এই কথা বুঝলা? আচ্ছা, তাহলে আর কিছু করা লাগবে না, আসো আমরা শুরু করি। অতএব বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ কত হবে তাহলে বলো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস, খেয়াল করে দেখো এফ এর মান কত -5 না, -5 সব জায়গায় বসাতে, এটা কথা বলো তো -10x, এটা কথা বলো তো -10y, বুঝছো? এটা কথা বলো তো প্লাস 25 ইজ ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। আবার এফ এর মান -13 বসাও তো, -13 বসালে কি হয় বলো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা কত আসবে বলো -26x -26y প্লাস 169 ইজ ইকুয়াল হচ্ছে 0, এটা বৃত্তের আরেকটা সমীকরণ। আমি বুঝতে পারছি বিষয়টা, বুঝলা? আচ্ছা, তো ভাইয়া এতক্ষণ পর্যন্ত তুমি যে কাজকর্ম করলা তুমি এই একটার জন্য করলা, যে জি ইজ ইকুয়াল এফ হইতে পারে এটার জন্য করলা, তুমি আরেকটা জিনিস মিস করতেছো, জি ইজ ইকুয়াল -f হতে পারে না, হতে পারে না? তাহলে এখন তোমাকে এটার জন্য শোনো, জি ইজ ইকুয়াল এফ হলে তুমি উত্তর পাবা এই দুইটা, এই পর্যন্ত উত্তর ঠিক আছে। এখন তোমাকে নতুন আবার এটার জন্য তৈরি করা লাগবে, জি ইজ ইকুয়াল -f হলে কি উত্তর আসতে পারে, বুঝলি বিষয়টা? ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ধরা খাওয়া যায়, ওরা এই কাজ করতে পারে না, ওরা বুঝে না যে জি ইজ ইকুয়াল +-f হতে পারে, ওরা জাস্ট এই একটাতে করে চলে যাবে, যদিও যায় সর্বোচ্চ, তুমি এটা বাদ দিয়ে দিবা। কথা বলতে চাচ্ছি, এখন তুমি বলবা যে আবার জি ইজ ইকুয়াল -f হলে, এবার দেখো দেখি, বুঝো কিনা, যদি জি এর পরিবর্তে আমি -f বসাই তাহলে আমার এই বৃত্তের সমীকরণটা কি হবে, একটু তাকাও। জি এর পরিবর্তে যদি আমি -f বসাই তাহলে এই বৃত্তের সমীকরণটা কিরকম হবে, সমীকরণটা এরকম হবে না, দেখো তো কিছুটা, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার 2gx, এটার পরিবর্তে এখন কি হবে -2fx
জি এর পরিবর্তে মাইনাস এফ বসালাম, মাইনাস 2f(x) কি বলো? না না বলো বলো, সমস্যা নেই। আচ্ছা আর কি হবে বলো? 2fy যা আছে তাই থাকবে। সি এর মান কত ধরবা? এফ স্কয়ার ধরো, তাহলে বেশি ভালো হবে। খেয়াল করে দেখো, এটা আর একটা সমীকরণ আসছে না, আগেরটাতে এটা কি ছিল বলো? প্লাস, এটাতে কি আসছে বলো? মাইনাস। এই আর কি, তাছাড়া চেঞ্জ না। যা কত বিন্দুগামী? যা 1,8 বিন্দুগামী। 1,8 বিন্দুগামী হলে কি হবে ভাই? এটা একটু আমরা দ্রুত করি, না হলে আমাদের এখানে জায়গায় ধরবে না। কি হবে বলো তো? এফ স্কয়ার থাকবে না? এই তাকাও, এফ স্কয়ার থাকবে কিন্তু। আচ্ছা আচ্ছা, এখানে তুমি কত বসাবা? 8 বসাবো না? এটা কত হবে? 16f। এটা কত হবে বলো? মাইনাস 2f। থাকবে কত বলো? -14f থাকবে। আগের কত ছিল? 18, যে 2 যোগ হয়ে গেছিল, এবার 2 বিয়োগ হয়ে গেল। আর এখানে কত হবে বলো? +65 যা আছে সেটাই থাকবে না? আচ্ছা এটা সলভ করে বলো তো f এর মান কত আসে? ক্যালকুলেটরে দেখো। ওকে সরি, এটা +40 হবে। কি আসছে বলো? এর আসা উচিত, কমপ্লেক্স নাম্বারে আসা উচিত। আচ্ছা কমপ্লেক্স নাম্বার মানে কি? শোনো, কমপ্লেক্স নাম্বার কি রিয়েল? না, রিয়েল না। তুমি হচ্ছে রিয়েল ওটা দেখতে পাবা না। ঘটনা হবে কি, যে এখানে যে দুটো উত্তর আসবে, এই দুটো উত্তর আসবে হচ্ছে কমপ্লেক্স নাম্বারে। আর কমপ্লেক্স নাম্বার মানে সেটা হচ্ছে সম্ভব না। তো ধরো এফ এর কত মান বেরোছে? একটা মান বলো তো। -7 -4i, এটা একটা বের হয়েছে। তাহলে আরটা এরকম বের হবে -7 + 4i, এটা একটা বের হবে। ওকে আচ্ছা, তো তুমি এটা লিখবা, লেখার পরে বলবা যা সম্ভব নয়, যা সম্ভব নয়। আমি এই কথা বুঝাতে পারছি? আমার পুরো শোনো, একটা কথা বলি, শেষ করি। আমি কি জিনিস বুঝাতে পারছি? তোমরা কি বুঝলা? এটা প্রসিডিউরের মধ্যেই পড়ে যে g = -f হতে পারে, এটা প্রসিডিউরের মধ্যেই পড়ে। তুমি যদি ভাবো যে সেখান থেকে কোনো উত্তর আসতেছে না, আমি এটা করবো না, তুমি বোকামি করতেছো, আর তোমার ওই যে এক্সট্রা 2 মার্ক হয়তো তোমার এখান থেকে কাটা নিতে পারে, কিছু করার নাই, এটা প্রসিডিউরের মধ্যেই পড়ে। এটা যেমন সত্য যেটা হচ্ছে, এটাও তেমন সত্য, তো তোমাকে এটাও লেখা লাগবে। আর উত্তরে আসে দেখতেছে যে ভাই আমার এফ এর মান বেরোচ্ছে এমন, ইমাজিনারি বেরোচ্ছে, তাহলে আমার তো কিছু করার নেই। আমি বুঝাতে পারছি কথাবার্তা? তাহলে এখন বলো, এই অঙ্কের উত্তর অ্যাকচুয়ালি কয়টা হলো? 2টা। একটা হচ্ছে এইটা, আরটা কোনটা বলো তো? এটা। কথা বুঝাতে পারছি? নাও উঠায় নাও। বলো এখন কি সমস্যা বলো? কারো কোনো প্রশ্ন আছে এখানে? দেখো দেখি, বলো তোমার কি সমস্যা ছিল? আর পরশ, কোনো সমস্যা নাই? হ্যাঁ, তুমি কি এর মধ্যে ক্লাস করছো নাকি একদমই কিছু করনি? কোথায় ছিল তুমি বলো দেখি? শোনো, 2টা কন্ডিশনই সত্য, এটাও সত্য, শোনো এটাও সত্য, এটাও সত্য, বুঝতে পারছি? যখন আমি এই কন্ডিশন নিলাম, নিয়ে আমরা হচ্ছে 2টা বৃত্ত পেলাম, এবং সেম এই কন্ডিশন নিয়েও আমরা 2টা বৃত্ত পাইতাম অ্যাকচুয়ালি, বাট এখানে হয়নি, এই বিন্দুগামী বৃত্ত নাই। তুমি কি বলবা না পেলে? কিন্তু অন্য ক্ষেত্রে তো আসতে পারে এখানে। না না না, কোশ্চেনে ভুল হতে পারবো না, দুটো তো বের হয়েছে, সব কন্ডিশনে যে বের হবে কি বলছে? কারো কোনো প্রশ্ন আছে এই কোশ্চেন রিলেটেড? একটু দ্রুত উঠাও, শেষ করি আমরা।
আগামীকালকে যে পরীক্ষা হবে ওর জন্য হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার শিট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হওয়া উচিত এবং তাই হবে। তোমরা এই ধরনের প্রশ্ন আজকে দিয়ে দেবেন। ওইটার এমসিকিউ তো একই, যেদিন পরীক্ষা দাও সেদিনই কিন্তু রেজাল্ট দিয়ে দিই আমরা, কিন্তু সেদিন আমি ল্যাপটপ নিয়ে আসিনি বিধায় তোমাদের রেজাল্ট দিতে পারিনি। কয়দিন আমি ল্যাপটপ নিয়ে আসিনি, দেওয়া হয়নি। আজকে অন্য আসেনি, আজকে দেওয়া হবে না। তো তোমাদের নাম্বার লিখে নে, আমরা হচ্ছে এটা তোমাদেরকে দিয়ে দেবো। এর আগের দিন তুমি আসলা না, ওই যে খাতা ফাঁকা দিয়ে চলে গেলা, ওরকম হবে। এক্সাম রিলেটেড যে কোনো কোশ্চেন যে তোমার ভাইয়াকে করো। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এই যে 3 নাম্বার শিট শেষ করলাম না, এখান থেকে আমি তোমাদের বলি যে কোনো প্রবলেম আছে কিনা। 1 থেকে 5 নাম্বার ম্যাথে কোনো প্রবলেম আছে? আমি দাগায় নিয়ে আসতে বলছিলাম, আশা করি নাই। 6 থেকে 13 কোনো সমস্যা আছে? 10 নম্বরের সমস্যা বলতেছো, 11 নম্বরের সমস্যা বলতেছো? আচ্ছা, 10 নম্বরের সমস্যা আছে? কি সমস্যা? 10 নম্বরটা তো করে দিনি। আচ্ছা, একটু দেখো তো 10 নম্বরটা দেখো তো। দশ নম্বর যে ম্যাথ আছে এটা একটু দেখো। এই এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত এবং এত বৃত্তের কেন্দ্র এবং এ রেখা ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটা কাজ করো, তুমি এই অঙ্কটা জাস্ট 3 বার পড়ো। এটা বাংলা সমস্যা, তুমি পড়লে ক্লিয়ার হয়ে যাবে শিওর। হ্যাঁ, জাস্ট এটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। এটা তুমি শিওর থাকো, আর অন্য কোনো সমস্যা নাই, কারণ এই সেম অঙ্ক উপরে লাইনে করে আসছো তুমি। ওটা যদি পারো এটা পারবা তুমি। 3টা ইনফরমেশন। এই শোনো, একটা কথা বলি, তোমাদের কি সমস্যা হচ্ছে? 3টা ইনফরমেশন দিছে, তুমি আমাকে বলো দেখি কি ইনফরমেশন দিছে, বলো। এটা বলতে পারো দেখি? বৃত্তের কেন্দ্র ওটা। এই তো তুমি বাংলা পড়তে পারোনি, বাংলা পড়ো, জোরে পড়ো, তুমি পড়ো। কি পড়ছে? আবার বলো, আবার বলো, আরেকবার বলো। কি অবস্থিত? এক্স অক্ষের উপরে কেন্দ্র। তাহলে তোমার যেটা বৃত্ত আছে তার কেন্দ্র কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, এটা বাংলা কথা। এটা আমরা ম্যাথমেটিক্যাল কনভার্ট করতে পারবো না, এটা হচ্ছে প্রথম কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, তারপর দ্বিতীয় কথা কি বলছে? ভালো করে পড়ো, তারপরে কি বলছে পুরোটা পড়ো। x অক্ষের উপর কেন্দ্র অবস্থিত এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র এবং x ইকুয়াল টু 3 এর যাচ্ছে সেই বিন্দুর বৃত্তের সমীকরণ। বুঝতে পারলে এখন? আবার পড়ো। x অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, এটা বাদ দিয়ে পড়ো। ওটা একটা বৃত্তের সমীকরণ না, জাস্ট বলো যে বৃত্তের সমীকরণ মানে এটা ইজ ইকুয়াল 0, সামথিং ইজ ইকুয়াল 0, এত বৃত্তের কেন্দ্র এবং এত এর ছেদ বিন্দুগামী, এটা পড়ো আবার। এত বৃত্তের কেন্দ্র এবং এত রেখার ছেদ বিন্দুর বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝলি? ক্লাস করে নেবেন। এটা কোনো কথা? আমি তো এখন তোমাকে বোঝানোর জন্য আছি নাকি? তুমি চাচ্ছ যে সলিউশন। ভাই সলিউশন দেখা তুমি কি করবা? তুমি নিজে তো, যেই ছেলে 9 নাম্বার 8 নাম্বার অঙ্ক পাচ্ছে, 6 নাম্বার 7 নাম্বার অঙ্ক পাচ্ছে, সে আমার কাছে বলতেছে আমি 10 নাম্বার অঙ্ক পাচ্ছি না। এর মানে কি হতে পারে? সে ওই প্রথম 4টা তাহলে দেখা করছে ডিরেক্টলি, আর না হলে কি হতে পারে? এগুলো করেনি? মানে দেখে করা আছে, ক্লাস করে দিই আসবো না। পড়ো পড়ো, অঙ্ক পড়ো, অঙ্ক পড়লে হয়ে যাবে। আবার বলো, ওই বৃত্তের কেন্দ্র এবং এ রেখার ছেদ বিন্দুগামী, তোমাদের এই জিনিস কতবার সমস্যা হবে বলো তো? আচ্ছা, যদি একটা বৃত্ত, কথা শোনো, যদি একটা বৃত্ত দেয়, আমি যদি তোমাকে বলি যে আমি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাব, আমি একটা সরল রেখা, আমি যেটা ইচ্ছে সেটা হোক, আমি এই বৃত্তের কেন্দ্র দিয়ে হাঁটা যাবো, তো ভাই তাহলে আমি এটা বলতে পারি বৃত্তের কেন্দ্র বের করা যাবে না? কেন্দ্রকে একটা পয়েন্ট না, বলো এই বৃত্তের কেন্দ্র কত? বলো বৃত্তের কেন্দ্র কত?
এখন দেখো বাংলা পড়তে পারতেছ না তোমরা। কোন বৃত্তের কেন্দ্র বলছো আমি বলতো? তো আমি তোমাকে এই কথা বলতেছি, ভালো করে শোনো, ভালো করে শোনো। তুমি বলো তো কি বলছো ওখানে? এই বৃত্তের কেন্দ্রগামী না? এই বৃত্তের কেন্দ্রগামী না? এই বৃত্তের কেন্দ্রগামীও যে কথা 1,0 বিন্দুগামী, এই কথা একই না? হ্যাঁ কি না বলো? কি পড়ছো ওখানে? পড়ো। আচ্ছা, এত বৃত্তের কেন্দ্র একটা বিন্দু কিনা? কত বিন্দু সেটা? 1,0। তো আমি তোমাকে এটা বলতে পারি না যে তোমার যে বৃত্ত আছে বা তুমি এত বিন্দুগামী এবং আরটা কি কার কার বিন্দু, কার কাছে বিন্দুগামী বলছে? ওটা একটা বিন্দু। কত বিন্দু ওটা? 3,0। আরটা বিন্দু হচ্ছে 3,0 বিন্দুগামী, 3,0 বিন্দুগামী। তো আমি এই কথা বলতে পারি যে তুমি এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী, বলা যাবে? এই কথাটা ঘুরে কিভাবে বলতেছে যে x = 3 y = 0, এটা হচ্ছে বিন্দুগামী। আর এই বৃত্তের কেন্দ্রগামী বলা হচ্ছে, ডিরেক্টলি এই বিন্দু দেওয়া নয়। দেখি বলছো বলতে বৃত্তের কেন্দ্রগামী। আবার পড়ো তুমি। তাহলে এখন বলো কি বুঝলা তুমি? এই বৃত্তের কেন্দ্র আর দাও করেছি। 10 নম্বরটা দেখো তো। এই একটু 10 নম্বর অঙ্কটা দেখো। ধরি একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে x² প্লাস হচ্ছে y² 2gx 2fy প্লাস c = 0। এখন বলো কি কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে দেওয়া আছে x অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, অতএব y = 0 রেখার উপরে এটা কেন্দ্র কত? -g, -f অবস্থিত, এটা বলে দাও। অতএব এখন বলো যে এখান থেকে -f = 0, অতএব f = 0। ওকে, এটা একটা ইনফরমেশন তুমি একটা পাই গেছো। আচ্ছা, আর কি বলছে যে একটা বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তটা কত বলো? x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 2x - 1 = 0 না? তাহলে বলো এর কেন্দ্র কত? এর কেন্দ্র হচ্ছে 1,0। তাহলে এটা বলো যে আমাদের যে বৃত্তটা আছে বৃত্তটা কত বিন্দুগামী? এত বিন্দুগামী। এত। আচ্ছা, পরের লাইনে বলো অতএব বৃত্তটি 1,0 বিন্দুগামী। তো 1,0 বিন্দুগামী হলে কি হবে বলো? 1,0 ওখানে বসায় দাও। সো x এর উপর স্কয়ার প্লাস y তো 0 হয়ে গেল। আবার এখানে বসাও, তাহলে হচ্ছে 2g। ওকে, এখানে g বসাও আর এখানে বসাওটা 0 থাকতেছে c = 0। এটা একটা ইনফরমেশন, এটাতে একটা ইনফরমেশন ছিলই, 2 নাম্বার দাও। আর আরেকটা ইনফরমেশন কি পাওয়া যাবে বলো দেখি? নির্দিষ্ট একটা বিন্দুগামী বলছো না? কত বিন্দুগামী? 3,0 বিন্দুগামী। তাহলে আবার 3,0 বিন্দুগামী এই কথাটা বলো। 3,0 বিন্দুগামী হলে কি হবে বলো? 3,0 ছিল, সেটা হচ্ছে 9 প্লাস হচ্ছে 6g প্লাস হচ্ছে c = 0। এটা হচ্ছে তোমার 3 নাম্বার ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন সলভ করতে পারবা? কল লাগবে, না করলে হবে না তো। এটা নরমাল ইকুয়েশন, 2g প্লাস c, এখানে দেওয়া হচ্ছে 6g প্লাস c। দুটো ইকুয়েশন বিয়োগ করো, তুমি g এর মান পেয়ে যাবা, তারপরে g এর মান বসাই দাও, c এর মান পেয়ে যাবা অটোমেটিক। ওকে, শোনো একটা কথা তোমরা বোঝার ট্রাই করো, তোমরা এটা বুঝতেছো না। প্রতিটা অঙ্ক একটার সাথে আরেকটা কানেক্টেড। তুমি যদি একটা অঙ্ক পারো তাহলে দেখবে যে অন্য অঙ্কে ওই সেম ইনফরমেশন ইউজ করা হচ্ছে। ওকে, তো শুরু থেকে অঙ্ক করো, শুরু থেকে অঙ্ক না করলে তুমি এভাবে পারবে না। আর হচ্ছে একই সিম্পল একটা কথা বারবার তোমরা বুঝতে পারতেছ না। যখন বলতেছে বিন্দুগামী, যখন বলতেছে কারো কেন্দ্রগামী, তুমি বুঝতেছো না যে কেন্দ্রগামী মানে কি। কেন্দ্র মানে হচ্ছে ওর কেন্দ্র দেখেছে, তোর কেন্দ্রটা কত বের করো না। বাংলা বুঝতেছো না তোমরা, এবং এই কথা আজকে প্রথম না। এটা যদি 5 নম্বর ক্লাস হয় তাহলে তুমি 5 দিনই বুঝুনি। ঘটনা এরকমই। 6 থেকে 13 পর্যন্ত আর কোনো সমস্যা আছে? 11তে কি সমস্যা বলো? সেম। তুমি আমাকে বলো 4 নম্বর অঙ্ক পারছো তুমি? 4 নম্বর অঙ্ক পড়ো। মূল বিন্দুগামী একটি বৃত্ত x অক্ষ y অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 5 এবং 3 একক অংশ ছেদ করে উক্ত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এর পারছো তুমি? কিভাবে করছো একটু বলো তো? ভাই একটা বৃত্তাকার সমীকরণ লেখো, তারপর মূল বিন্দু 3 ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন? একটা মূল বিন্দু মানে 0,0 আর এই 5,0 আর 0,3। 0,3। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে হচ্ছে 11 নম্বর আসো।
এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট হুম। বৃত্ত x অক্ষ এবং y অক্ষের ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিক থেকে। আচ্ছা যাও বলো। কি লেখা আছে? ঋণাত্মক লেখা আছে। আচ্ছা দেখো সমস্যা নেই। ধনাত্মক দিক থেকে যথাক্রমে 5 এবং 3 একক অংশ ছেদ করে হুম। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা একটু আগে যেটা বললা যে আগের বৃত্তে 3টা ইনফরমেশন দেওয়া ছিল, এখানে তাহলে আমার 3টা থাকবে। তো এখানে 3টা ইনফরমেশন কি কি আছে বলো তো? মানে 6 এবং ক্যালকুলেশন আছে। কি ইনফরমেশন দেওয়া আছে ভালো করে বলো, কথা বলো। x অক্ষের ধনাত্মক দিক থেকে ভাই কতন করছে কি কি কত, তাহলে বিন্দু কত হবে বলো তো? একটা হচ্ছে ভাই 5,0 আর 0,6 দুইটা ইনফরমেশন তুমি পাইছো, এগুলো কোথায় বসাতে হবে না বিন্দুগামী? ওকে গ্রেট। আর একটা ইনফরমেশন কি দেওয়া আছে বলো? আরেকটা ভাই এত রেখার কেন্দ্র মানে ভাই একটা রেখা আছে, এই রেখার উপর কেন্দ্র। তাহলে তোমার কেন্দ্র কত? তো 3,0 মানে এটা তো ক্যালকুলেশন করে x = 3 তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি, আমি বলছি তোমার যে বৃত্ত ছিল বৃত্তের কেন্দ্র কত? মিস্টেক করতেছো, মাইনাস জি মাইনাস এফ। তোমার এই কেন্দ্রটা কোন রেখার উপর অবস্থিত? একটা রেখা আছে 2x - 6। আচ্ছা এটা বলো যে হ্যাঁ, তাহলে 2x - 6 = 0। এইটার উপরে তোমার কি অবস্থিত? তোমার কেন্দ্র অবস্থিত। দ্যাট মিন্স এইটা অবস্থিত। এটা নিয়ে এখানে বসাও, তাহলে তুমি জি বা এফ এর একটা মান পেয়ে যাবা। এই সেম কাজ তুমি এর আগে করে আসছিল, তুমি 7 নম্বর অঙ্ক করলা, 6 নম্বর অঙ্ক করলা, 8 নম্বর করলা, 9 নম্বর করলা। কত আসবে তাহলে উত্তর? এখান থেকে কি আসবে? এখান থেকে কি আসবে বলো দেখি। 3,0 অঙ্ক পড়ো, অঙ্ক না পড়ে কয়বার কথাবার্তা বলবা? তোমার কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। কেন্দ্র কত বলো? মাইনাস জি মাইনাস এফ। মাইনাস জি এখানে বসাই দাও, -2g - 6 = 0। এইটা যদি প্রথম দিন হতো। দেখো কিছু অঙ্ক থাকে যে অঙ্ক আসলেই তুমি পারবা না, যে অঙ্ক তোমার হচ্ছে নতুন কিছু জিনিস তৈরি করা হচ্ছে, ইনফরমেশন দেওয়া হচ্ছে, ওগুলো মানা যায়, এগুলো মানা যায় না। 14 থেকে 21 কোনো সমস্যা আছে নাকি দেখো তো? 14 থেকে 21 কোনো সমস্যা আছে? নাই? ওকে ক্রিয়েটিভে যাও। ক্রিয়েটিভ করনি এই কি ধরনের কথাবার্তা? 1 নম্বর দেখো, কথা শোনো, 1 নম্বর অঙ্ক পড়ো। ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এখানে ওয়েট। তোমার 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে 3টা বিন্দুর স্থানাঙ্ক প্রপারলি দেওয়া নাই। দেখো এ পয়েন্ট যেটা দেওয়া আছে ওটা হচ্ছে a, -1 দেওয়া আছে না? তাহলে খেয়াল করে দেখো, আমি কি ক্ষেত্রফলের সাহায্যে ওই a এর মান নির্ণয় করতে পারবো? পারা যাবে কিনা বলো? অবশ্যই পারা যাবে। ওই ক্ষেত্রফল ইকুয়াল কত আসবে? 1 আসবে। সো এই a এর মান একটা তুমি পেয়ে যাবে। গুড। তাহলে এখন তোমার a বিন্দুটাও ক্লিয়ারলি থাকলো। আচ্ছা দ্বিতীয় কথা কি বলছে? c কেন্দ্র বিশিষ্ট এবং কত বিন্দুগামী? a বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা কি পারা যাবে না? একটা সেন্টার তোমাকে বলে দিয়েছে, সি নাম্বার যে পয়েন্ট আছে ওইটাই তোমার কি বলতো? সেন্টার। তুমি আরামসে এখানে বসাই দিবা। কার মান বলে দেওয়া আছে? -g - f এর মান বলে দেওয়া আছে। ওখান থেকে তুমি জি এফ এর মান বের করে এখানে এখানে বসাই দিবা, প্লাস সি রেখে দিবা। এটা বলবা কত বিন্দুগামী? একটা নির্দিষ্ট বিন্দু এ, ওই বিন্দুগামী। বুঝলি বিষয়টা? সো 1 নম্বরটা পারা যাবে, 1 নম্বরটা ইজি আছে। এই ভালো করে আবার দেখো, আবার দেখো। পড়লা কি বিষয়টা? 1 নম্বর অঙ্ক পারবা তোমরা? ওকে, এবার 2 নম্বর অঙ্কটা পড়ো একটু। 1 নম্বর অঙ্ক যদি না বুঝো তাহলে আমাকে বলো, প্রশ্ন করো, আমি উত্তর বলতেছি। বুঝতে পারোনি? কি বুঝতে পারনি বলো? পড়ো একটু, পড়ো, 1 নম্বরটা পড়ে নাও, পড়লে বুঝতে পারবা যে ভাই কোথায় সমস্যা হচ্ছে। সি কেন্দ্র বিশিষ্ট a বিন্দু মানে তোমার একটা বৃত্ত আছে, যে বৃত্তের কেন্দ্র দেওয়া হচ্ছে সি, আর ধরে নাও এখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে মনে করো এ। এই হচ্ছে কাহিনী। তো সি হচ্ছে তোমার কেন্দ্র হবে। তো যদি তোমার একটা জিনিসের মান কেন্দ্র বলে দেওয়া থাকে, তাহলে তোমাকে -g - f এর মান বলে দেওয়া থাকবে না? যে কাজগুলো আমরা এখানে করে আসছি, যেমন তুমি 14 নম্বর 15 নম্বরে এই সেম টাইপের অঙ্কগুলো করে আসছো, যে একটা কেন্দ্র দেওয়া থাকে, কেন্দ্র দেওয়া থাকে মানে -g - f এর মান বলে দেওয়া থাকে। ওকে করো। 2 নাম্বারটা দেখো, পড়ো পড়ো, অঙ্ক পড়ো, অঙ্ক পড়ো।
আমি জানি না কয়টা আসবে, যেটাই আসুক কাজ করতে হবে আমাদেরকে, সব নেই। পড়ছো? আচ্ছা বলতো কি কি ইনফরমেশন দেওয়া আছে? অবশ্যই 3টা ইনফরমেশন দেওয়া থাকা লাগবে। প্রথম ইনফরমেশন কি দেওয়া আছে বলতো? কাকে স্পর্শ করছে? উভয় পক্ষকে। আচ্ছা উভয় পক্ষকে স্পর্শ করা মানে এখানে 2টা ইনফরমেশন দেওয়া হয়ে গেছে কিন্তু, না? বলো যে যে বলতে পারো জি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এফ স্কয়ার ইকুয়াল হচ্ছে সি। আর একটা ইনফরমেশন থাকবে, ওটা কি বলো? রেখার উপরে কেন্দ্র অবস্থিত। তার মানে তোমার যে বৃত্তের কেন্দ্র লেটস সে মাইনাস জি কমা কত বলো তো? মাইনাস এফ। এটা কোথায় অবস্থিত বলো দেখি? এটার উপর অবস্থিত। তো ঠিক আছে, তাহলে এটা একটু করে দেখি। চলো, তোমরা ট্রাই করনি, ট্রাই করলে একটু ভালো লাগতো। আচ্ছা প্রশ্ন মতে এই তাকাও, একটু বুঝো। যতটা সহজ হতো ততটা সহজ না, উল্টো পাল্টা হয়ে যাবে মাথা। একটু দেখো প্রশ্ন মতে জি স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল কত বলো তো? সি। এটা হচ্ছে প্রথম কথা। অতএব তুমি এখান থেকে বলতে পারো যে জি ইজ ইকুয়াল এফ, বা আরটা কি বলতে পারো বল? জি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস এফ। এই দুটো ইনফরমেশন তোমার কাছে থাকুক, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। ওকে আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো যে তোমার বৃত্তের যে কেন্দ্র সেটা কার উপর অবস্থিত? এটা রেখার উপর অবস্থিত। কথা বুঝো। তো তোমার যে কেন্দ্র, বলো কেন্দ্র কত? আগেও যা করতাম এখন তাই করতেছি। আমার কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা কত বলো দেখি? মাইনাস এফ, যা কার উপর অবস্থিত? x মাইনাস 2y ইজ ইকুয়াল 3 রেখার উপর অবস্থিত। তাহলে এখন কি বলতে পারো ভাইয়া, যদি কেন্দ্র এটা হয়, এত রেখার উপর অবস্থিত হয়, তাহলে আমরা এইটাকে এখানে বসাতে পারবে? এই কথা বুঝো। যত তাড়াতাড়ি তুমি যে সেট বিন্দুগামী, এই গামী ওই গামী বুঝে যাবা, তোমার জন্যই ভালো। তাহলে বলো এক্স এর পরিবর্তে কি বসাবা? মাইনাস জি। ওয়াই এর পরিবর্তে কি বসাবা? তাহলে হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস 2f ইজ ইকুয়াল কত বলো তো? 3। শোনো, দিন শেষে আমাদের তো সলভ করা লাগবে ইকুয়েশন। এই যে দেখো এইটা একটা ইকুয়েশন, আর দেখো এইটা একটা ইকুয়েশন, অথবা এটা একটা ইকুয়েশন। তো এখন আমি তাহলে বলতে পারি না, কথা শোনো ভালো করে, যে এইটাও হতে পারে, আবার কি এইটাও হতে পারে। আচ্ছা যদি এরকম হয়, যদি g ইজ ইকুয়াল f হয়, তবে এইখানে আমি কি g এর মান f বসাতে পারবো না? বলো g এর মানকে আমি বসাতে পারবো না? তাহলে এখানে আছে এরকম আছে, তবে মাইনাস g প্লাস এটা কত হবে বলো তো? যা মন চাই বসাতে পারো, একই কথা তো। এর পরিবর্তে তুমি এটা বসাতে পারো, ওর পরিবর্তে বসাতে কোনো সমস্যা নেই। তবে আমি জি এর পরিবর্তে এফ বসাবো, এটা আমার শখ। তাহলে এটা হয়ে যাবে এরকম মাইনাস এফ প্লাস কত বলো তো? 2f। এটা সমান কত হইলো? 3। তাহলে ফাইনালি তোমার এফ এর মান কত হলো বলো দেখি? আমি বুঝাতে পারতেছি কথাবার্তা? আচ্ছা এফ এর মান যদি 3 হয়, তাহলে জি এর মান কত হবে? 3 হবে। তাহলে জি ইজ ইকুয়াল কত হয় বলো? 3। তাহলে সি এর মান কত হবে? সি এর মান জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার, যে কোনো একটা বলে দিলে তো হয়ে যাবে। তো এটা হচ্ছে 3 আসছে, তাহলে এটা কত হবে বলো? 9। তাহলে বৃত্তের সমীকরণ কি পাবা এখানে? জি এর মান পাচ্ছ, এফ এর মান পাচ্ছ, সি এর মান পাচ্ছ, তো তুমি এখানে বসা দিলে হয়ে যাবে না? আমি কি বুঝাতে পারলাম? করে দেবো কি না? তো বলো আবার কি হতে পারে? এই যে জি ইজ ইকুয়াল এফ হতে পারে, আবার কি হতে পারে বলো? জি ইজ ইকুয়াল মাইনাস এফ হলে, জি ইজ ইকুয়াল মাইনাস এফ হলে এই বৃত্তে তুমি কি বসাবো না? জি এর মান কত বসাবো এবার? জি এর মান কত বসাবা? মাইনাস এফ। তাহলে মাইনাস এফ বসাও। তো এটা এখন এরকম হয়ে যাবে মাইনাস এফ প্লাস কত হয় বলো? 2f ইজ ইকুয়াল হচ্ছে 3। তাহলে ইভেন্চুয়ালি 3f এটা সমান কত হলো বলো দেখি? 3। অতএব f সমান কত হলো বলো? 1। কেয়ারফুল, যদি f এর মান 1 হয় তাহলে g এর মান কত? মাইনাস। খেয়াল করে দেখো তুমি কোন ইকুয়েশনের কথাটা বলতেছো? তুমি এটার কথাটা বলতেছো, ওটার কারণে তোমার f এর মান কত বের হচ্ছে? 1। তাহলে এই মানটা নিয়ে যেখানে বসা, তাহলে g এর মান কত বের হবে? -1। g এর মান হচ্ছে -1। c এর মান কত হবে বলো? ইট ডাজন্ট ম্যাটার, 1 এর পরিষ্কার দাও, -1 এর পরিষ্কার দাও, অলওয়েজ 1 হবে। সো এটা না আরেকটা বৃত্ত বাবা।
কথা কি বুঝলা? দেখো আগের যতগুলো অঙ্ক ছিল তার থেকে কিন্তু এগুলো ইজি, এগুলো তো কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে এই কথা তোমাকে বোঝা লাগবে, এই যে এই লাইন তোমাকে বোঝা লাগবে, যেখান থেকে দুইটা কন্ডিশন বের হতে পারে, তুমি পারবা না? এটা উঠে নাও। প্রথমবার যদি তুমি বুঝতে না পারো এটা মানে না যায়, কিন্তু তুমি যদি দ্বিতীয়বার বুঝতে না পারো তাহলে এটা তোমার বোকামি, তুমি পিছিয়ে পড়তেছো, এটা হচ্ছে কথা। আমি একটা সিম্পল ট্রুথ বলে দিই তোমাকে, আমি যারা ক্লাসে ভালো করে তারা জাস্ট কি করে জানো, তুমি যেটা প্রথমবার পরে ভয় পাও ওরা প্রথমবার পরে ভয় পায় না, প্রথমবারই তারা শিখে বা না পারলে তারা চেষ্টা করে যে পরের বার আমার জানা হয়। এটা মানে তুমি যেটা প্রথমবার পড়তেছো সেটা দেখবা যে 3-4 বার অলরেডি পড়া হয়ে গেছে, ঘটনা এরকমই। কেউ একদম ব্রেন নিয়ে একদম এগুলো জানে না, জন্মগ্রহণ করেনি। এ হইল, উঠাও উঠাও। এটা 3 নম্বর অঙ্ক পড়তো যাদের হয়েছে। আচ্ছা একটা কথা বলো দেখি, এই যে উভয় অক্ষকে স্পর্শ করতেছে না, এগুলো বৃত্তকে যদি আমরা আঁকাতাম তাহলে কিরকম হচ্ছে জানো? দেখো এটা বাদ দাও, এই কনসেপ্ট বাদ দাও, অঙ্ক বাদ দাও, জাস্ট নর্মাল এটা চিন্তা না করো যে উভয় অক্ষকে স্পর্শ করছে, তাহলে তার সমীকরণ কেমন হবে? ধরে নাও এইটা হচ্ছে আমার সেই বৃত্ত, এটা উভয় অক্ষকে স্পর্শ করছে, সো এটা মনে করো তোমার এক্স অক্ষকে স্পর্শ করছে, আবার ধরো তোমার হচ্ছে ওয়াই অক্ষ যেটা আছে না সেটাকে স্পর্শ করছে, এটা হচ্ছে বৃত্ত। খেয়াল করে দেখো, যখন তুমি বলতেছো যে উভয় অক্ষকে স্পর্শ করছে তখন ওই বৃত্তের আননোন কমে কয়টা হচ্ছে বলো দেখি? একটা হচ্ছে। খেয়াল করে দেখো, যখন তুমি বলছো উভয় অক্ষকে স্পর্শ করতেছে না, তখন এর আগে করলাম না, দেখলাম আননোন শুধুমাত্র একটা থাকলো, হয় জি নাহলে এফ, এতটুকু বললে কিন্তু হয়ে যায় সবকিছু। আচ্ছা, তো এটারও আননোন কিন্তু একটাই হবে, যেহেতু চিত্র আঁকাইছি তো লেটস সে তাহলে আমরা বলি এর কেন্দ্র কত। সারা জীবন যতবার আমরা কেন্দ্র মানে বৃত্ত আঁকাবো আমাদের টার্গেট থাকবে একটাই, ওর কেন্দ্র আর ব্যাসার্ধ কতটুকু এটা বলে দাও। তো এটা কেন্দ্র লেটস ইমাজিন করো, এটা হচ্ছে এইচ কমা কে, এটা হচ্ছে এইচ কমা কত বলো তো? কে। এবং আমি তোমাদের ব্যাসার্ধ সম্পর্কে একটা কথাবার্তা বলছিলাম যে সবসময় ব্যাসার্ধ আঁকায় দিবা, কেন্দ্র আঁকায় দিবা। তো আমি এখান থেকে বলতে পারি না যে ভাই আমার এই দূরত্বটা তাহলে হচ্ছে কত হলো বলো দেখি? এই দূরত্ব হচ্ছে এইচ, এই দূরত্বটা কত হলো বলো দেখি? কে। কেন্দ্র আমরা ডিফাইন করে দিলাম। এবার ব্যাসার্ধ সম্পর্কে কি বলছিলাম? যত জায়গাতে স্পর্শ করবে, যত জায়গাতে স্পর্শ করবে তুমি কি করবা? ঠিক তত জায়গাতে আর বলে দিবা। তাহলে কেন্দ্র থেকে এখানে স্পর্শ করছে না, তাহলে ভাই এটা আর। কেন্দ্র থেকে এখানে স্পর্শ করছে না, তাহলে ভাই এটাও কি বলতো? আর। তো এখান থেকে এই বৃত্তের সমীকরণ সম্পর্কে আমি পারফেক্ট একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। দেখো এটা এইচ এর মান কত? এইচ এর মানও আর, কে এর মান কত? কে এর মানও আর। এটা হচ্ছে এইচ এর মানও আর হবে এবং কে এর মানও কত হবে বলো দেখি? আর হবে। এটা বুঝলা? এই বৃত্তের সমীকরণটা কিন্তু এরকম হবে, এখন দেখো যে এক্স মাইনাস আর স্কোয়ার ওয়াই মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল হচ্ছে কত বলতো? আর স্কোয়ার। মানে খেয়াল করে দেখো এখানে আননোন কয়টা? একটা। যেটা হয় তুমি যখন দুইটা অক্ষকে স্পর্শ করবা, দুইটা আননোন তোমার ভ্যানিশ হয়ে যাবে, তখন একটা আননোন থাকবে, একটা আননোন আর। আর এর পরিবর্তে তুমি এ বলতে পারো, বি বলতে পারো, ডাজন্ট ম্যাটার। বুঝছো? তো এখন 3 নম্বর অঙ্কটা একটু দেখো। আচ্ছা
3 নম্বর অঙ্ক এরকম ছিল যে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত উভয় অক্ষকে কি করে বলতো স্পর্শ করে, এবং সেটা কোন চতুর্ভাগে? প্রথম এই উভয় অক্ষকে স্পর্শ করলে বৃত্তটা কয়টা চতুর্ভাগে হতে পারে? 4টা চতুর্ভাগে হতে পারে। যেমন এখানে উভয় অক্ষকে স্পর্শ করছে, সে কিন্তু এবারও হতে পারে, এবারও হতে পারে, এবারও হতে পারে। তা আমরা উল্লেখ করে দিয়েছি এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আচ্ছা, তো তাহলে বৃত্তের সমীকরণ কেমন হবে বলো দেখি। এটাই না ওটা, এটাই না বৃত্ত, যে এখানে আর এর মান কত বলো তো? এখানে আর এর মান কত হয় বলো? আর এর মান হচ্ছে 5। অর্থাৎ বৃত্তের সমীকরণ হবে এরকম, x - 5 হোল স্কয়ার y - 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 5 স্কয়ার। এইটা হচ্ছে যে এখানে এদের যে ইনফরমেশন দেওয়া ছিল এইটা, যে কি বলছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত উভয় অক্ষকে প্রথম চতুর্ভাগে স্পর্শ করে আছে। এটা তো প্রশ্ন না রে ভাই, এটা তো প্রশ্ন না, প্রশ্ন পরে খেয়াল করে দেখো। এইটা হচ্ছে স্পর্শ করে থাকা অবস্থায় তার সমীকরণ চাইছে কি বল। যদি বৃত্তটা x অক্ষের ধনাত্মক দিকে সম্পূর্ণ একটি পাক সম্পূর্ণ করে, তাহলে নতুন অবস্থানে তার কি জিজ্ঞেস করছে? সমীকরণ নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, প্রথমে আমাকে এই কথাটা বলো যে যখন সেটা স্পর্শ করে থাকবে তখন তার সমীকরণ এটা হবে। তুমি কি এটা বুঝতে পারছো? এই কথাটা বলো, এই সবাই বলো, এটা কি বুঝতে পারছো? কারণ হচ্ছে আমি তো সবকিছু বের করে দেখলাম যে নর্মাল এটাই হবে। এখন আমি চাচ্ছি কি এটাকে আমি কোন দিকে রোল করাবো? x অক্ষের ধনাত্মক দিকের দিকে। আমি এই দিকে রোল করাবো। কতটুকু? একটা পূর্ণ পাক। বলো তো একটা বৃত্ত একটা পূর্ণ পাকে কতটুকু যায়? পরিধি পরিমাণ যায়। তার মানে বৃত্তের প্রতিটা বিন্দু ঠিক পরিধি পরিমাণ মুভ করবে। এখানে যে বৃত্ত ছিল ওই বৃত্তটা এদিকে সরে আসবে কতটুকু পরিমাণ? 2πr পরিমাণ। মানে যার আগে কেন্দ্র ছিল মনে করো h, k, সেটা এখন কি হয়ে যাবে? 2πr + h, k। এটাই আমরা এখন তোমাকে দেখাচ্ছি, একটু দেখো। এই অঙ্কটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক ছিল। ওকে, ভয় পাওয়ার দরকার না, অঙ্কটা ইজি। আচ্ছা, এটা ছিল বৃত্ত। এই বৃত্তটার সমীকরণ প্রথমে আমরা নির্ণয় করতে পারবো না? বলছে এর ব্যাসার্ধের মান কত বলতো? r। এই কথা শোনো, ব্যাসার্ধের মান r এবং r এর মান বলা যাচ্ছে 5। তো আমি বলতেছি যে এই দূরত্বটা হচ্ছে আমার h, এই দূরত্ব হচ্ছে আমার k, তাহলে এই কেন্দ্র কত বলতো? h, k। আর ব্যাসার্ধ সম্পর্কে মতামত কি আমার? যে এটা হচ্ছে r এবং এটাও কি হচ্ছে বলতো? r। অতএব এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে বলতো? x - r স্কয়ার y - r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার। আচ্ছা, এখানে r এর মান বলে দিছে না? r এর মান কত বলেছে বলতো? 5। r এর মান বলেছে হচ্ছে 5। আচ্ছা, খেয়াল করে দেখো তো, যে এই সেন্টারকে তুমি h, r ধরতেছিল, h, k ধরতেছিল না, সেটা অ্যাকচুয়ালি r, r না এই পার্টিকুলার ক্ষেত্রে, বা 5, 5 না। তাহলে এই বৃত্তের কেন্দ্র ইভেন্চুয়ালি কত এখন বলতো? 5, 5। অন্য তো কোনো কিছু না। তাহলে আমরা বলতে পারো অতএব বৃত্তের সমীকরণ, অতএব x - 5 তার উপর স্কয়ার y - 5 তার উপর স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 5 স্কয়ার। তার মানে তোমার একটা বৃত্ত আছে, সেটা x অক্ষকে স্পর্শ করা, তার কেন্দ্রের মান হচ্ছে কত বলতো? 5, 5। তুমি কি করছো? এই বৃত্তটাকে এই বরাবর রোল করাইছো, এই বরাবর, ঠিক এই বরাবর। কত একক বলতো? 1 পরিধি সমান না? তাহলে পরিধি সমান মানে কত বলতো? এই যে দূরত্বটা হবে, তার মানে নতুন একটা বৃত্ত তুমি এখানে পাবা, নতুন একটা বৃত্ত তুমি এখানে পাবা। ধরো এইটাই তোমার সেই নতুন বৃত্ত। ওকে, তো এই বৃত্ত তুমি যখন এখানে মুভ করাইছো কতটুকু দূরত্ব অতিক্রম করছো? এটা 2πr পরিমাণ। তার মানে যদি এটা তার সেন্টার হয়, এটা যদি তার নতুন সেন্টার হয়, লেটস সে হচ্ছে h ড্যাশ, হচ্ছে k ড্যাশ, তাহলে কি ঘটনা হবে বলতো? k ড্যাশ আর k একই হবে না? বৃত্তের এই এতটুকু মান আর এতটুকু মান সেম না? খালি তার চেঞ্জ হচ্ছে কি বলতো? আগে ছিল h এতটুকু, এখন h ড্যাশ হবে টোটালটা। তার মানে h ড্যাশ হচ্ছে মানে টোটালটা। আমরা এখানে বলতে পারি যে এখানে h ড্যাশ এটা মানে আসলে হচ্ছে h প্লাস কত? এই যে এতটুকু প্লাস এতটুকু না? কতটুকু পরিমাণ তুমি গেছো বলতো? 2πr পরিমাণ গেছো। ফার্স্ট এটা বলে দাও, এটা হচ্ছে 2πr। h এর মান কত ছিল? 5 ছিল, আর 2πr দ্যাট মিন্স 10π না? আচ্ছা, ওই বৃত্তের কি পরিধি চেঞ্জ হবে? ওই যে ব্যাসার্ধ চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হবে না। অতএব এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হয় বলো? অতএব বৃত্তের সমীকরণ x -
5 প্লাস 10 পাই স্কোয়ার y মাইনাস 5 স্কোয়ার 5 স্কোয়ার। দুইটা চিত্র আঁকাবা, প্রথম ক্ষেত্রে কি ছিল, পরের ক্ষেত্রে কি ছিল। এটা একটা সিম্পল একটা প্রবলেম, বাট যখন কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই তখন তোমাদের মাথাটা ঘুরে যায়, স্বাভাবিক। প্রথম এটা হবেই, যত দ্রুত তুমি এটা বুঝবা তত তোমার জন্য ভালো। কিচ্ছু করিনি আমরা, কিচ্ছু করিনি, জাস্ট এটাকে সরায় এখানে লিখছি। এর ব্যাসার্ধ চেঞ্জ হবে না, কে এর মান চেঞ্জ হবে না, জাস্ট কার মান চেঞ্জ হবে, এইচ এর মান চেঞ্জ হবে। কতটুকু চেঞ্জ হবে, আগে যা ছিল তার সাথে 2 পাই আর যোগ করে দিবা, কাহিনী শেষ। একটু 4 নাম্বার শীট বের করো। জীবনের এরাই শেষ পর্যায়ে, যখন তোমরা হচ্ছে ক্লাসে বুঝে যেতে পারতেছো, এরপরে যাও ভার্সিটিতে বুঝতে পারবা ক্লাসে যে বোঝা কি জিনিস। একটু 4 নাম্বার শীট বের করো তো তোমরা। 4 নাম্বার শীট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন দেওয়া আছে। দেখো এর আগে ক্লাসে যেদিন যে বলছে যে এই অঙ্ক ইম্পর্টেন্ট ওই অঙ্ক ইম্পর্টেন্ট, দেখো যেগুলো সব দিবে। শীটের তো প্রায় সব অঙ্কই করে দেওয়া আছে, ক্রিয়েটিভে দাও। ক্রিয়েটিভের 1 নম্বর অঙ্কটা দেখো তো। হয়নি ওঠানো? শোনো, এইবার যদি তোমরা ধরে নাও 100-র মধ্যে মিনিমাম 60-70 না পাও, তাহলে এরা তোমাদের গাফিলতি। কারণ হিসাব করে দেখো, আমি 2টা রিভিশন ক্লাস নিলাম, এমন কোনো তোমাকে প্রেশার দেওয়া হয়নি যে কালকে পরীক্ষা নেওয়া হয়েছে, এমন কোনো কিছু না। যদি গত উইকে পরীক্ষা নিতাম তাহলে মানে নিতাম তোমার কথাবার্তা। 1 উইক সময় তুমি পাইলা এক্সট্রা পড়ার, তারপরেও তুমি যদি মার্ক না পাও, তার মানে তুমি অঙ্ক নিজে থেকে করো না। বিষয় হচ্ছে এটাই। এবং তোমাদের যতগুলো সমস্যা আছে প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, প্রায় প্রতিটা অঙ্কই আমার করে দাও, প্রায় প্রতিটাই। এত অঙ্ক আমি করে দিই না সহজে। যদি তোমরা ভালো করতে চাও তাহলে একটা কাজ করতে পারো, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, প্রতিটা টাইপ আছে না, আমরা প্রতি টাইপ থেকে প্রশ্ন করি, কোনোটা টাইপ বাদ থাকবে না। তো তুমি প্রতি টাইপ থেকে কিছু অঙ্ক করে আসো, এবং তুমি যদি মনে করো যে জাস্ট আমি দেখে চলে আসবো, আমার একবার করা আছে, তাহলে হবে না, তুমি পারবে না। ওই 2-3 মিনিট সময়ের মধ্যে ওটা মাথায় আসে না, থাকে না। অঙ্ক তুমি করে আসো, ধরো আজকে রাতে তুমি একবার অঙ্ক করছো, আর কালকে সকালে তুমি ওই অঙ্কগুলো দেখে তারপরে আসছো, তাহলে হয়তো তুমি পারতে পারো। অঙ্ক এর মধ্যে থেকে থাকবে, এর বাইরে আমরা কোনো অঙ্ক দিই না, এটা থাকবে, এগুলো করে নিয়ে এসে দেখো। মানে এই 4টা শীট থেকে 15টা অঙ্ক থাকবে, মানে পার শীট থেকে প্রায় 5টা করে অঙ্ক থাকবে, স্বাভাবিক পারা উচিত তোমাদের। দেখ কালকে আসা মাহমুদুল বলবে, ভাই 1 নম্বর শীট থেকে 5টা অঙ্ক দেন। 1 নম্বর অঙ্ক পড়ো, তুমি বলবা যে তোমার প্রিভিয়াস চিন্তা ভাবনা থেকে আমার এটা মনে হলো তুমি বলবে কথা। ইম্পর্টেন্ট অঙ্ক দেবো, ইম্পর্টেন্ট। যদি 1 নম্বর শীটে ইম্পর্টেন্ট অঙ্ক একটা না থাকে তাহলে দিব না, কথা। ভালো কিছু করো, নাহলে কিন্তু ভাই আমি ভালো কিছু করতে বাধ্য হবো। দেখুনি বৃত্ত নিয়ে তোমাদের সবার সাথে কথাটা হয়েছে যে ভাই তোমরা হচ্ছে এটাতে একটু পড়াশোনা করবা, এবং তোমরা করতেছো, কিন্তু এমসিকিউ কোথায় পড়বা বলো তো? এই 3টা শীট আছে না, এদের সলিউশন তোমাদেরকে ওখানে দাগায় দেয়নি, ওই 3টাই ভালো মতো করে আসো। আজকে যাওয়ার সময় তোমাদের এটা দিয়ে দিবেনি, সমস্যা নেই, ভালো মতো করো, দেখবা এখান থেকে সবকিছু আসবে। ভাই ইনাফ, মানে 45টা এমসিকিউ করে আসতেছো তুমি, আবার এটা করতেছো। আর যদি আর একটু ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখতে পারো, ইনাফ, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এই 1 নম্বর অঙ্ক পড়ো, এই অঙ্ক জীবনেও পারবে না তুমি। কেউ পারছে 1 নম্বর অঙ্ক? ক্রিয়েটিভের 1 নম্বর অঙ্ক পারছো কেউ? স্বাভাবিক পারবো না। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, ইনফরমেশন কয়টা দেওয়া আছে দেখো তো? 3টাই দেওয়া আছে, বাট তারপরে তুমি পারতেছো না কেন? কারণ টাফ। পড়ো, আবার পড়ো, আমি একটু কলম নিয়ে এসেছি।
এই এমসিকিউটা দিয়ে দিস এদেরকে একটু পরে। এই অঙ্ক কিন্তু মানে সেই রকম লেভেলে ইম্পর্টেন্ট, এবং এই টাইপের আরো কয়েকটা অঙ্ক আছে দেখবা, এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, লাগবে অঙ্ক। হ্যাঁ, তাহলে তুমি বুঝো কতটা ইম্পর্টেন্ট। এর পরে সেটাও অঙ্ক দেওয়া আছে, এর পরে সেটাও ক্রিয়েটিভ অঙ্ক দেওয়া আছে। কেন দেওয়া আছে? কয়েকটা অঙ্ক থাকে ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করি যে তুমি আজকে অন্তত ট্রাই করো, না পারলে অন্তত পরের দিন আবার ট্রাই করো, না বুঝো না এগুলা। আচ্ছা, আমি একটু ড্র করতেছি, ঘটনা কি বলছে। ওনারা বলছে যে আমাদের কাছে একটা বৃত্ত আছে, ওই বৃত্তটা একটা রেখাকে স্পর্শ করছে। কোন রেখাকে স্পর্শ করছে? লেটস সে এই রেখাকে স্পর্শ করছে, এই রেখাকে স্পর্শ করছে। রেখার সমীকরণ কি রে? 3x plus y is equal হচ্ছে 10। বৃত্তটা এই রেখাকে স্পর্শ করছে। খেয়াল করে দেখো, যদি স্পর্শ করে রেখা দিত তাহলে ঠিক ছিল, বাট কোন বিন্দুতে স্পর্শ করছে সে কথা বলছে। কোন বিন্দুতে স্পর্শ করছে? 3,1। তার মানে অফকোর্স এই যে বিন্দুটা আছে 3,1, এই যে 3,1 বিন্দুটা আছে, এই বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত? এই রেখার উপর অবস্থিত। একটা বৃত্ত আছে যেটা এই রেখাকে এই বিন্দুতে কি করছে বলতো? স্পর্শ করছে। ওই বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করা লাগবে। সো ঘটনা হবে এরকম, ধরো এটাই তোমার সেই বৃত্তের সমীকরণ, ওকে। এবং আর একটা ইনফরমেশন দেওয়া আছে বৃত্ত তাকাতে পারলাম না ভালো করে, বাট ঘটনা এরকমই। আর একটা কি ইনফরমেশন দেওয়া আছে যে ওই বৃত্তটা কত বিন্দুগামী? ওই বৃত্তটা লেটস সে 3,-1। ওই কারণে মিল ছিল না। ওয়েট, এটা কাজ করো তো, এই বিন্দুটা হচ্ছে -3,1 করে দাও। 5 সময় সেটা আছে না? ওকে, এটা -3,1 করো তো, তারপর দেখতেছি, পরেরটা পরে দেখতেছি। করছো? এটা হচ্ছে -3,1 বিন্দুগামী ধরো। আরে অবশ্যই পাওয়া যাবে, টেনশন হচ্ছে কেন? যে কোনো একটা তো মিলবেই, হতে পারে না বিন্দুগামী? কথা কি বুঝতে পারলাম? এইটা হচ্ছে ইনফরমেশন। তুমি এখানে নতুন একটা ইনফরমেশন দেখতেছো, কি বলো দেখি? যে একটা রেখাকে স্পর্শ করতেছে এবং স্পর্শ বিন্দু কত এটা তোমাকে বলে দিচ্ছে। এটা কিন্তু এর আগে বলা ছিল না। স্পর্শ বিন্দুগামী তো হবে। তো তোমাদের কথা ঠিক আছে, তোমাদের কথা হচ্ছে ইনফরমেশন তো তিনটা। একটা ইনফরমেশন হচ্ছে যে বৃত্তটা এত বিন্দুগামী, আর একটা হচ্ছে এত বিন্দুগামী, আরটা কি রেখাকে স্পর্শ করছে। এবং তুমি যদি স্পর্শক করে ফেলছো তাহলে তুমি বলতে পারো যে r = d, বলতে পারো। তার মানে ঘটনা হবে এরকম, তুমি চাইলে অঙ্ক কিন্তু এভাবে করতে পারো যে x - h তারপর স্কয়ার, y - k তারপর স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। যেহেতু r = d আমি ফেলবো, দ্যাটস আমি এই ফর্মেটে গেলাম, কারণ ওই ফর্মেটে গেলে আরো তো কষ্ট হতো তোমার জন্য। বুঝলেন বিষয়টা? আচ্ছা, তো এখন তুমি বলতে পারো কি যে এত বিন্দুগামী এত বিন্দুগামী, তাহলে এই যে ইকুয়েশনটা আসবে দুটো বিন্দুগামী, এটা খুব বিরক্তিকর। এটা তুমি বুঝো না? এর আগের দিন দেখলো না যে এগুলো সলভ করা খুব টাফ? দেখলো না যে দুটো বিন্দুগামী কিন্তু এই সমীকরণে তখন খুব বিরক্ত হয়ে যায়। তো এইটা তোমরা চাইলে করতে পারো, নাহলে আর একটা কাজ করতে পারো যেটা আমার ফেভারিট, এটা হচ্ছে ফ্যামিলি অফ সার্কেল ইউজ করতে পারো। এবং এখানে তুমি মারাত্মক একটা জিনিস দেখবা, এটা তুমি কল্পনাও করোনি। এই যে নীলবৃত্তের সমীকরণ নির্ণয় করা লাগবে, নীলবৃত্তের যে সমীকরণ নির্ণয় করা লাগবে, ওটা যদি আমি এরকম ভাবে বলি, দেখো তো যে ভাইয়া আমার এই রেখা এবং এইখানে যে বিন্দুটা আছে না, আচ্ছা বিন্দু বৃত্ত বলে কোনো কথা শিখছিল তোমরা? পয়েন্ট সার্কেল। পয়েন্ট সার্কেল মানে হচ্ছে একটা বিন্দু, মানে একটা বৃত্ত থাকবে যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তো? 0 হবে। তো আমাদের ফ্যামিলি অফ সার্কেল কি বলতেছিল? ফ্যামিলি অফ সার্কেল বলতেছিল যে যদি আমাদের একটা বৃত্ত থাকে, যদি একটা সরলরেখা তাকে ছেদ করে, তাহলে এই ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এইটা আমাদের ফ্যামিলি অফ সার্কেল নির্ণয় করতে বলে, নির্ণয় করা যায় ওটার মাধ্যমে, তাই না? তো একটা কাজ করি আমরা বলি যে এইটা হচ্ছে আমার একটা সরলরেখা, এইখানে আমার একটা বৃত্ত আছে, এদের ছেদ বিন্দুগামী বৃত্ত হচ্ছে এই নীলটা। কথা বুঝলাম? আর আবার শোনো, আমার একটা সরলরেখা আছে হচ্ছে এইটা, আমার একটা বৃত্ত আছে, বৃত্তটা কি বৃত্ত? বিন্দু বৃত্ত। সেই বৃত্তটা হচ্ছে এইটা, এবং এইটা এবং এই বিন্দু বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ আমরা বের করবো। তার মধ্যে একটা বৃত্তের সমীকরণ নিব যেটা কত বিন্দুগামী? -3,1 বিন্দুগামী হবে। আমি তাহলে লিখি, তাহলে বেশি ভালো বুঝবা। কার কার ছেদ বিন্দুগামী? দেখো, একটা সরলরেখা এবং একটা কি বলতো? বৃত্তের। বৃত্তটা কি হবে বলতো? বিন্দু বৃত্ত, কারণ এই যে এখানে আছে যেটা, এবং তাদের ছেদ বিন্দুগামী। আমরা বলবো এখানে কত রেখা বলো?
3x প্লাস ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল 0 রেখা, দেখো সেম ফরম্যাটে লিখতেছি আমি, আগে যেভাবে লিখতাম সেম ফরম্যাটে লিখতেছি। এত রেখা এবং এত বৃত্ত থাকা লাগবে, বৃত্ত কি আছে এখানে? না না না, তাহলে ওই পয়েন্টকে পয়েন্ট সার্কেল হিসেবে অ্যাজিউম করো। আচ্ছা এটা যদি আমি বিন্দু বৃত্ত হিসেবে চিন্তা ভাবনা করি তাহলে এটা সমীকরণ লেখা যাবে না? হ্যাঁ লেখা যাবে এইভাবে। হ্যাঁ এটা হবে এরকম x মাইনাস 3 তার উপর স্কোয়ার y মাইনাস 1 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে বলো দেখি? 0 স্কোয়ার। পয়েন্ট সার্কেল হচ্ছে ওই সার্কেল যার রেডিয়াসের মান কত হয় বলো? 0 হয়। তা এটা তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র 3,1 হবে, কিন্তু রেডিয়াস কত হয় বলো? 0 হবে। তাহলে এই জন্য আমরা এটার পয়েন্ট সার্কেলকে, এই বিন্দুকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে এই ফরম্যাটে। কথা বুঝলা? আবার বলো, বিন্দুবৃত্ত আমরা কিভাবে বুঝবো? এই যে এখানে যে বিন্দুটা আছে ওই বিন্দুকে আমরা কেন্দ্র হিসাবে নিব, আর রেডিয়াস কত নিব বলো? 0। এখন কথা হচ্ছে এরকম, এত রেখা এবং এত বৃত্তকে, এত বৃত্তের ছেদ বিন্দুগামী সেম ফরম্যাটে পড়ে যাবে। বলো সকল বৃত্তের সমীকরণ কি হবে? তখন বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, মনে পড়ে কথাবার্তা? এরকম হবে যে x মাইনাস 3 তার উপর স্কোয়ার y মাইনাস 1 তার উপর স্কোয়ার, এটা থেকে গেল আর তো কিছু নাই, প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ নিয়ে নাও, কত বলো তো? 3x মাইনাস প্লাস y মাইনাস 10 ইজ ইকুয়াল হচ্ছে 0। এটা সমান কত বলো তো? 0। তো এটা হচ্ছে সকল সমীকরণ। কোন কোন কন্ডিশনের জন্য সকল সমীকরণ? এই যে সরল রেখা এবং এই যে বিন্দু বৃত্ত, এই দুইটার ছেদ বিন্দুগামী সকল বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। আমার কি সকল বৃত্তের সমীকরণ লাগবে বলো? আমার একটা লাগবে। কোনটা লাগবে? যেটা হচ্ছে -3,1 বিন্দুগামী। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কি -3,1 হবে না 1,1 হবে? দেখি দাঁড়াও তো, কেন 3,1 দ্বারা হবে? 3,-1 দ্বারা হবে। আচ্ছা একটা এরা চেঞ্জ করছো না, চেঞ্জ করে থাকুক, সমস্যা কি? নতুন আর একটা অঙ্ক হয়ে গেল। ওই উপরে আর অঙ্ক আছে তো, 5 নাম্বার শিটে সেম অঙ্ক দেওয়া আছে, ওখানে একই ডাটা দেওয়া আছে। আমি ধরো 5 নাম্বার শিটে অঙ্ক করে দিচ্ছি, তুমি এখানে -3 করে দেবে একটা। ভালো করছো। শোনো, যা কত বিন্দুগামী হবে? 3,-1। আর না হলে দেখবো না, প্যান হচ্ছে কেন? 3,-1 বিন্দুগামী হলে আমি এখন বসাতে পারি না? এ বলো এখানে যদি তুমি 3 বসাতে তাহলে কত আসবে? 0। আর এখানে যদি তুমি -1 বসাতে তাহলে কত হবে? -2। -2 স্কয়ার দিলে কত হবে বলো? 4। দেখো নাহলে পরে আর পারবো না। এখানে কত বসাবো? 3, তাহলে কত হবে বলো? 9। মাইনাস কত হবে বলো? 1 মাইনাস হচ্ছে 10 ইজ ইকুয়াল কত বলো? 0। অতএব ফাইনালি এরকম হবে 4। এখানে মনে হচ্ছে 9 থেকে 11 বাদ দিলে কত হবে বলো? -2 হবে। তাহলে -2k ইজ ইকুয়াল হচ্ছে 0। অতএব k এর মান কত আসবে বলো দেখি? -2 আসবে রে, 2 আসবে। k এর মান 2। অতএব বৃত্তের সমীকরণ কি হবে? এখানে বসায় দাও তাহলে হয়ে যাবে। x -3 তার উপর স্কয়ার y -1 তার উপর স্কয়ার প্লাস থাক 2 × 3x প্লাস y -10 ইজ ইকুয়াল 0। এটাকে সিম্পলিফাই করা যাবে? এর আগে মিনিমাম 5-7 অঙ্ক এই সেম কাজ সিম্পলিফাই করছো, পারবে না করতে? করো ভাইয়া, এখানে উত্তর রাখো না, এটা পুরোপুরি সিম্পলিফাই করবা, পরে তারপরে উত্তর দিয়ে দিবা। এই হচ্ছে কাহিনী। দেখো এখানে দুইটা কনসেপ্ট তুমি জীবনে আশা করনি, একটা হচ্ছে ফ্যামিলিয়ার সার্কেল কিভাবে আসে, আর যদি আসেও তাহলে বিন্দুবৃত্ত কিভাবে আসে। বিন্দুবৃত্তের মাধ্যমে এই কনসেপ্টটা খুব ইজি করে দেওয়া যায়। এটা তুমি অন্য নিয়মে করতে গেলে তোমার অনেক কষ্ট হবে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেক জায়গাতে দিবে তোমাদের। না উঠাও, ওটা উঠাও।
অঙ্ক মিনিমাম 2 বার প্র্যাকটিস করে আসবা মিনিমাম। বুঝছে? এখানে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো পারা উচিত। এখন 2 নাম্বারটা পড়ে দেখো, 1 নাম্বার হয়ে যায়। তোমরা কাজ করো, তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে না তোমাদের সবার কাছে আছে, তো ওটা একটু ঘাঁটো, দেখো ওখানে কোন অঙ্ক দেওয়া আছে, শিওর থাকো ওখানে যে অঙ্ক দেওয়া আছে ওই অঙ্ক আমরা উইকলিতে দেবো, শিওর হও, কারণ ওই অঙ্ক ইম্পর্টেন্ট অলরেডি আসছে, ওটা ইম্পর্টেন্ট, ওটা ধর চান্স অনেক বেশি, তাহলে খুঁজে বের করো। হ্যাঁ এমসিকিউ তো দিব। আচ্ছা এটা 2 নম্বর অঙ্ক দেখো তো ভাইয়া, পারা যাবে না? 2 নম্বর দেখো তো, একই টাইপের অঙ্ক ছিল, তোমরা তো করে আসছো এগুলা, কিন্তু তোমরা এখানে করোনি এই অঙ্কটা। দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে 1 বিন্দুগামী এবং হচ্ছে একটা রেখার উপর কেন্দ্র অবস্থিত, পারা যায় তো? কইরো এটা কইরো। ওকে 3 নাম্বার দেখো, এটা তো করে দিলাম আমি, আগে সেটা ছিল, তোমরা বুঝতেছো যে একই অঙ্ক আমরা রিপিট করতেছি, এই শিটও দিছিলাম ওই শিটও দিছিলাম। অঙ্ক তো প্রেডিক্ট করা যাচ্ছে যে এই অঙ্ক দিবে এই অঙ্ক দিবে এই অঙ্ক দিবে, এগুলো তো প্রেডিক্ট করা যাচ্ছে, করে দিয়েছিলাম তার আগে। চলো 3 নাম্বার শিট আর 4 নাম্বার শিট করে আসো, মিনিমাম 10টা অঙ্ক এখান থেকে দেওয়া আছে মিনিমাম। হ্যাঁ আমি মিনিমাম বলছি, মিনিমাম 10টা দেওয়া আছে 3 নাম্বার 4 নাম্বার শিট থেকে, তুমি করে আসো, ক্রিয়েটিভ বাদ দিও না, ক্রিয়েটিভ থেকে ম্যাক্সিমাম অঙ্ক দেবো আমরা। ধরে তোমরা মারতে পারো না আরে, এখন না এখন না 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 তোরা বুঝো না, 1-2 মাস পরে মারবা, তাও তো পারবে না। আচ্ছা একটা 4 নাম্বার অঙ্কটা দেখো তো, এই কথা শোনো, 4 নাম্বার অঙ্কটা দেখো, এটা পারলে ভাই অঙ্কটা সুন্দর, তোমরা দেখো পারবা। দেখছো 4 নম্বর অঙ্ক। আচ্ছা শোনো, বিষয়টা কি, আমরা এত পরিমাণ ইকুয়েশন সলভ করছি, এত পরিমাণ সলভ করছি, আমরা একটা অঙ্ক চিত্র আঁকা করিনি। খেয়াল করে দেখো, আমরা কিন্তু 3 নাম্বার 4 নাম্বার সেটার অনেক অঙ্ক চিত্র আঁকা করতে পারতাম, বাট একটাও করিনি। আমরা যা দেখছি সব জায়গায় বলছি ইকুয়েশন সলভ করো, সব জায়গায় বলছি ইকুয়েশন সলভ করো। তো এখন কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে আমরা হচ্ছে এক্সট্রা অন্য ওয়েতেও করতে পারি, তো চলো এগুলো আমরা একটু দেখাই তোমাকে কিছু কিছু জিনিস। যেমন এই 4 নাম্বার অঙ্ক থেকে শুরু করি। দেখো x = 0 y = 0 মানে x অক্ষ y অক্ষ না, তারপরে তুমি উভয় অক্ষকে স্পর্শ করছো না, তাহলে তোমার বৃত্তের সমীকরণ কেমন হবে? আচ্ছা এই ফরম্যাটে সলভ করো, 2 ফরম্যাটে সলভ করা যাবে, কোনো প্যারা নাই। তুমি ওই যে g² = f² = c ওই ফরম্যাটে করতে পারো। আমি এটা একটা কাজ করতেছি, এটা তোমাকে আমি হচ্ছে যে একটু চিত্র আঁকা করে দিচ্ছি, দেখো যদি পারো, সমস্যা নেই, তুমি যেটা মন চাই, তোমার যেটা ভালো লাগে তুমি করো। এটা তোমার বৃত্ত, এটা কে কে স্পর্শ করছে বলো? এই যে x অক্ষ, আর একটা কে বলো তো? এই যে y অক্ষ না, বলো তো ভাইয়া, এতটুকু কথাই তো ইম্পর্টেন্ট, এটা বোঝা মানে তো তুমি এখন বৃত্তের সমীকরণ বলে দিতে পারবা। আচ্ছা এই বৃত্তের সমীকরণ কি হবে? এই তাকাও তো ভাইয়া, তাহলে এতটুকু হচ্ছে এই, এতটুকু হচ্ছে কে, এটাও আর, আবার এটাও কি বলতো আর, অতএব বৃত্তের সমীকরণ তুমি বলে দিবা, অতএব বৃত্তের সমীকরণ কত হবে বলো?
x minus r whole square এই আমি x minus h whole square y minus h whole square is equal h whole square বলতে পারতাম না? এই কথাবার্তা যে কোনো একটা কনস্ট্যান্ট দিলেই হলো, কোনো প্যারা নাই। ওকে, এখন এই বৃত্তের সমীকরণ আমি পেয়ে গেছি। এটা ছিল প্রথম দুইটা ইনফরমেশনের জন্য। দ্বিতীয় ইনফরমেশন কি ছিল বলো তো? লাস্ট ইনফরমেশন যে কাকে স্পর্শ করছে, একটা রেখাকে স্পর্শ করছে না, যা কিছু বলেনি তো। আচ্ছা সমস্যা নাই, ওটা পাওয়া যাবেন পরে। একটা রেখা কাকে স্পর্শ করছে বলো তো? 3x minus 4y minus 12 বলো, ভালো লাগবে না দেখতে। এতকে স্পর্শ করে। এই স্পর্শ করা মানে ওই বৃত্তের রেডিয়াস সমান কি হয় বলো তো? কেন্দ্র হতে ওই রেখার ডিসটেন্স না? r = d না? বললাম না এর আগের দিন? তাহলে বলো প্রশ্ন মতে অতএব r is equal কত বলো তো? d। বলো তো r মানে কি? ওই বৃত্তের ব্যাসার্ধ r ই থাকবে তাহলে। আর d মানে কি? কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব। আচ্ছা তাহলে এটা এখানে পারফর্ম করি। r থাকতেছে। আচ্ছা d এটা মানে হচ্ছে কেন্দ্র হতে লম্ব দূরত্ব। বলতো এখন এটার কেন্দ্র কত? r, r বুঝে নাই? সব একই হয়ে গেছে। কারণ r, r থেকে কার দূরত্ব? এটার। তার মানে x এর পরিবর্তে কত বসাবা? y এর পরিবর্তে কত বসাবা? r। নাও তাহলে হচ্ছে 3r মাইনাস হচ্ছে কত বলো তো? 4r মাইনাস হচ্ছে 12। আর নিচে কত থাকবে বলো? x এর স্কয়ার পুরো স্কয়ার প্লাস y স্কয়ার পুরো স্কয়ার। তাহলে ইভেন্টুয়ালি একটা 5 থাকবে। আর রুট ওভার করে দিলে না? আচ্ছা এখান থেকে বলো r সমান কত? মাইনাস r মাইনাস হচ্ছে 12 আর এখানে থাকবে হচ্ছে 5। এটা হচ্ছে প্লাস। এই এর ভিতরে মাইনাস কমন নেওয়া যায় না? এখানে r প্লাস 12 রাখা যায় না? পারো বুঝছে? মানে মডুলাসের ভিতরে তোমার নেগেটিভ আরও যে কথা, পজিটিভ আরও সে কথা। নেগেটিভ r মাইনাস 12 যে কথা, r প্লাস 12 একই কথা। তাহলে বলো মডুলাস উঠাই দিলাম, দেখেন কি থাকবে বলো? প্লাস মাইনাস r আর এদিকে থাকবে হচ্ছে r প্লাস 12 আর এখানে থাকবে কত বলো তো? 5। তাহলে এটা বলতে পারো যে প্লাস মাইনাস 5r এটা ইজ ইকুয়াল হচ্ছে r প্লাস 12। পারা যাবে এখন? তাহলে একবার এরকম হবে যে 5r ইজ ইকুয়াল হচ্ছে r প্লাস 12, এটা একটা হবে। আর হচ্ছে মাইনাস 5r ইজ ইকুয়াল কত বলো তো? r প্লাস 12, এটা একটা হবে। এর ক্ষেত্রে কি হবে বলো তো? তাহলে বলা যাবে যে 4r সমান হচ্ছে 12। r এর মান কত হবে বলো? 3। আচ্ছা r এর মান 3 হলে কি এই সমীকরণ পূর্ণ হয়ে যাবে না? এখানে 3 বসাবা, এখানে 3 বসাবা, এখানে 3 বসাই দিবা, শেষ কাহিনী। আচ্ছা এখান থেকে r এর মান কত আসবে? -6r ইজ ইকুয়াল হচ্ছে 12। অতএব r এর মান কত আসবে বলো? -2। তাহলে -2 তুমি এখানে বসাই দিবা। না এই যে ধরা খেয়ে দেবা। ওইখানে বলে দিচ্ছে একটা কথা শুনতে হবে। দেখো তোমার বৃত্তটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। তো তুমি যদি এইটা দাও, এই কেন্দ্র যদি বসাও যে -2,2, এটা তো থার্ড চতুর্ভাগে হয়ে যাবে। কারণ কি সম্ভব বৃত্ত? না, তাহলে এটা সম্ভব না। তো বৃত্তের সমীকরণ কয়টা আসবে? একটাই। তুমি তো আগে জিজ্ঞেস করলে এটা, বুঝলা? নাও এই পর্যন্তই, আমাদের আর কোনো কথাবার্তা নাই। আমরা হচ্ছে রবিবার থেকে, তোমাদের রবিবার তো নভেম্বরে চলে যাবো না? আমরা হচ্ছে ওই যে এক্সট্রা ক্লাসের কথা বলছিলাম তোমাদেরকে, আমরা শুরু করবো রবিবার থেকে।